আমার কথার অমান্য হওয়া, তাই না? আজকে তোকে আমি বোঝাবো। স্যার দেখুন স্যার, এই ছোট লোক ফকিরনিটা স্যার আমার একটা কথাও শুনতে চায় না। আমি স্যার ওকে যেই কাজ করতে বলি স্যার, আপনি জানেন ও কি করছে? উল্টা আমাকে বলে আমি যেন কাজটা করে নেই। স্যার আপনি ভাবেন ওর কত বড় সাহস। স্যার আপনি এক কাজ করেন, ওকে স্যার আপনি চাকরি থেকে বের করে দিন। আমার এক্স ওয়াইফ ডিভোর্সের 2 বছর পর ওর এই অবস্থা কেন? এক্সকিউজ মি, আমি এই কোম্পানির বস। আপনি যেমন আমার একজন এমপ্লয়ি, ঠিক তেমনি উনিও আমার একজন এমপ্লয়ি। আমি কার সাথে কি করব না করব সেটা আমি বুঝে নিব। আপনি যান, আপনার কাজ করেন। কি ব্যাপার, সমস্যা কি? স্যার ম্যাডাম যা কিছু বলে গেছে পুরোটাই মিথ্যা কথা। আমি কাজে কোনো গাফলতি করি না, আমি তো ঠিকঠাকভাবেই কাজ করি। ম্যাডাম কিছুক্ষণ পর পর তার এইটা করতে বলে, তার ওইটা করতে বলে, এতে তো আমার কাজে ব্যাঘাত ঘটে। আর আমি তো চাই না আমার কাজে ব্যাঘাত ঘটুক আর কাজে কোনো সমস্যা হোক। এর জন্য আমি ম্যাডামকে বলি যে ম্যাডাম আমি পারবো না এই কাজ করতে, আমার কাজ আছে। আর তখনই ম্যাডাম আমার উপর চেতে যায় আর আপনার কাছে নিয়ে আসছে, আইসা উল্টাপাল্টা বিচার দিয়ে গেছে। আমি এসব কিচ্ছু করিনি স্যার। বুঝতে পারছি, আমি আপনাকে চিনি, ভালোভাবেই চিনি। আপনার নাম হচ্ছে মুনা আর আপনি উত্তরা 17 নম্বর সেক্টরে থাকেন, রাইট? স্যার আপনি আমার নাম জানেন, আবার আমি আগে যে বাসায় থাকতাম সেই বাসা অ্যাড্রেস জানেন। বুঝলাম না স্যার, আপনি আমাকে কিভাবে চেনেন? দেখেন, আমি আপনাকে খুব ভালো করেই চিনি, অনেক ভালো করেই জানি আপনাদের সম্পর্কে, কারণ আপনার হাজব্যান্ড মানে আলিফের বন্ধু ছিলাম আমি। ও আচ্ছা, তাই তো বলি যে আপনি আমাকে কিভাবে চেনেন। আপনি আমার প্রাক্তন হাজবেন্ডকে চেনেন? আচ্ছা, আমি যতটুকু জানি আপনার তো অবস্থা বেশ ভালো ছিল। আপনার অনেকগুলো ফ্যাক্টরি ছিল, মিলস ছিল, সবকিছু মিলিয়ে আপনার টাকা পয়সা বা আপনার অর্থনৈতিক অবস্থান অনেক ভালো ছিল। তাহলে আপনার আজকে এই অবস্থা কেন? স্যার শুধু শুধু এসব কথা শুনে আপনি কি করবেন? আপনার সময় নষ্ট হবে, এসব কথা শুনতে হবে না স্যার, বাদ দিন। দেখেন, আপনি আমার কোম্পানির একজন এমপ্লয়ি, আর তার থেকে বড় কথা হচ্ছে যে আপনি আমার বন্ধুর এক্স ওয়াইফ। দ্যাটস আমার কাছে ব্যাপারটা কেমন যেন লাগছে, আমার জানতে ইচ্ছা করছে, এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছি। আপনি বলতে পারেন। আসলে স্যার আজকে আমি যে জায়গায় আছি, যে অবস্থায় আছি, এর জন্য কে দায়ী জানেন স্যার? আমি নিজে। কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম যদি না বোঝে কেউ, পরবর্তীতে হাজারো কান্না করলে সে দাঁত পাওয়া যায় না। আমার অবস্থা তেমনই। আপনি বললেন না আপনি আমার প্রাক্তন হাজবেন্ডকে চিনেন, ও মানুষটা অনেক ভালো ছিল। হ্যাঁ, ও স্ট্রাগল মোমেন্টে ছিল, বাট আমি আসলে মানুষ এসে ভালো ছিলাম না। আমার টাকা পয়সার কোনো কিছু অভাব ছিল না, কিন্তু আমি ওর স্ট্রাগল দেখে বা ওর সাথে আমি থাকতে চাইনি। তখনই আমার এক্স বয়ফ্রেন্ড বা যার সাথে আমার রিলেশন ছিল, আমি আবার ওর সাথে যোগাযোগ করি। ও অনেক কোটিপতি ছিল, মানে আমাকে যেটা বলা হয়েছিল, আমি এই ভেবেই আমি ওর সাথে আবার সম্পর্কে জড়াই। তারপরে তো একটা সময় আমি আমার হাজবেন্ডকে ছেড়ে আমি ওই ছেলের কাছে চলে যাই। আপনি জানেন আমার হাজবেন্ড অনেক ভালো একজন মানুষ ছিল, আমাকে অনেক ভালোবাসতো, আমার অনেক খেয়াল রাখতো, কোনো কিছু কমতি দিত না, ওর যতটুকু সাধ্যে ছিল আমার জন্য করতো। কিন্তু আমার মধ্যে যে ওই যে টাকার অহংকার, টাকার অনেক গরিমা, তাই আমি ওকে ছেড়ে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে গেছি। কিন্তু এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। আমার বয়ফ্রেন্ড মানে যার কাছে আমি গেছি, সে আমার কাছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছিল। তার টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুই ছিল না, শুধুমাত্র আমার কাছ থেকে সব কিছু হাতায় নেওয়ার জন্য আমাকে মিথ্যা কথা বলছে। আর আমি ওর মিথ্যাকে সত্যি ভেবে আমি ওকে বিশ্বাস করে আমি ওকে বিয়ে করি। তারপরে আস্তে আস্তে করে ও কখন কিভাবে যে আমার কাছ থেকে সব কিছু নিয়ে গেল আমি বুঝতেও পারি নাই। একদিন এসে আমাকে ডিরেক্টলি বলে বাসা থেকে বের হয়ে যেতে। তখন আমি বললাম বাসা থেকে বের হয়ে যাবো মানে কোথায় যাবো? আর এটা তো আমারও বাসা।
তখন আমাকে বলে যে না, আজকের পর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই, আজকের পর থেকে এই বাসাও আমার না। কারণ ও আমার কাছ থেকে যত স্থাবর অস্থাবর যত যা কিছু ছিল সব কিছু ওর নামে লিখে নিছে। তারপর আর কি করার, আমি বাধ্য হয়ে বের হয়ে আসছি। আমার কাছে তো কোনো ওয়ে ছিল না। তখন না আমি বুঝতে পারছি, জানেন, আমি যে আমার হাজবেন্ডের সাথে যে অন্যায়টা করছি তার ফল আল্লাহ আমাকে দিয়েছে। ওই মানুষটা কত ভালো একটা মানুষ ছিল, অথচ ওই মানুষটাকে আমি ঠকায় আমি অন্য একটা ছেলের কাছে চলে আসছিলাম, অথচ সেই ছেলে এখন আমাকে রাস্তার ভিখারি করে দিছে। আমার আমার আফসোস নেই, জানেন, যখন আমি আমার প্রাক্তন হাজবেন্ডের কথা ভাবি তখন আমার মনে হয় যে না, ঠিকই আছে, আমি আজকে যেটা ভোগ করতেছি, আমি আজকে যে অবস্থানে আছি আমি এটাই ডিজার্ভ করি। আমার আমার কোনো কষ্ট নাই, কিন্তু কিন্তু মাঝে মধ্যে মানুষটার কথা মনে পড়ে আর মনে হয় যে যদি মানুষটার একবার দেখা পেতাম হয়তো মানুষটার কাছে আমি একবার হলে একটু ক্ষমা চাইতে পারতাম। যেটা হয়েছে সেটা একদমই ভালো হয় নাই। যাই হোক, আপনি কখনো এরপরে চেষ্টা করেন নাই আপনার হাজব্যান্ড মানে এক্স হাজব্যান্ড তার সাথে যোগাযোগ করতে বা তার সাথে কথা বলতে? মনে তো অনেকবার হয়েছে স্যার, এটা মিথ্যা বলবো না, কিন্তু সেই মুখটা তো আমার নাই। আমি কোন মুখ নিয়ে ওর কাছে যাব? যে মানুষটাকে আমি এইভাবে ছেড়ে ধোকা দিয়ে আমি অন্য একটা ছেলের কাছে চলে আসছি, আমি ওই মানুষটার সামনে কিভাবে দাঁড়াবো আর কি বলবো গিয়ে যে যার কাছে আমি আসছিলাম সে আমাকে একদম শেষ করে দিয়ে রাস্তায় নামাইতে, স্যার এখন আমি তার কাছে গেছি। সেই মুখটা আমার নাই স্যার, তাই হাজার মনে হওয়া সত্ত্বেও না আমি কখনো সাহস জোগাতে পারি নাই। আপনি যদি চান আমি কিন্তু আপনাকে আপনার এক্স হাজব্যান্ডের সাথে দেখা করাইতে পারি। কি বলতেছেন আপনি? আপনি আমার প্রাক্তন হাজবেন্ডের সাথে কিভাবে আমার দেখা করাবেন বা কথা বলাবেন? এটা তো সম্ভব না। আলিফ, আলিফ, তুমি 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 এই কোম্পানির মালিক? আলিফ, আমি অনেক অনেক ভুল করছি আলিফ, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। আর দেখো না, তোমার সাথে যে অন্যায় করছি তার ফল এখন আমি ভোগ করতেছি। আজকে আমি কোথায় আসছি দেখো, অথচ আমি আমি তোমার ভ্যালু দিতে জানি নাই, আমি তোমার ভালোবাসার ভ্যালু দিতে পারি নাই। তোমাকে তুচ্ছ করে তোমাকে ধোকা দিয়ে আমি অন্য ছেলের কাছে চলে আসছিলাম, অথচ দেখো আজকে আমাকে রাস্তার ভিখারি বানায় দিচ্ছে। তবে তবে তুমি এত বড় কোম্পানির মালিক, এইটা এটা জেনে না সত্যি আমার অনেক ভালো লাগতেছে। তাহলে যদি পারো আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে যা করছি খুব অন্যায় করছি। ইটস ওকে মোনা, আফটার অল আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাদের ভালোবাসার সম্পর্ক ছিল, তারপরে আমাদের বিয়ে হয়েছিল, কিন্তু তুমি তোমার জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলছিলা, আমার সাথে অন্যায় করে ফেলছিলা। ইটস ওকে, আমি কিছুই মাথায় রাখি নাই। আমি সবসময় দোয়া করছি যেন তুমি ভালো থাকো। আমাকে ছেড়ে যদি তুমি ভালো থাকতে পারতে তাহলে আমার সত্যিই কোনো আফসোস ছিল না। কিন্তু এখন যখন দেখছি তোমার এরকম অবস্থা, আমার এক্স ওয়াইফ আমারই অফিসে ঝাড়ুদারের কাজ করছে, এটা দেখে আমি কিভাবে মেনে নিব? মেনে নিতে পারি নাই। ওই যে বললাম আমি তোমাকে ভালোবাসি। দেখো, তুমি আমার সাথে যে অন্যায় করছো এটার জন্য তুমি যথেষ্ট সাফার করছো, তুমি এটা শাস্তি পাইছো। এরপরেও যদি আমি তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেই তাহলে আমি আর তোমাকে ভালোবাসলাম কোথায়? তুমি যদি চাও আমরা আবার এক হয়ে যেতে পারি, যদি তুমি চাও। কি বলতেছো তুমি এসব? যে মানুষটা তোমার সাথে এত বড় একটা ধোঁকাবাজি করলো, তোমাকে ছেড়ে চলে অন্য একটা ছেলের কাছে গেছে, তুমি সেই মানুষটাকে আবার নিজের করে চাইতেছো, সেই মানুষটাকে নিয়ে আবার আবার জীবন সংসার করতে চাইতেছো। যাকে ভালোবাসা যায় তার উপরে রাগ করে থাকা যায় না, অভিমান করে থাকা যায় না, তার উপরে কোনো অভিযোগ থাকে না। আমারও নেই। আমি শুধু এতটুকুই আশা রাখবো যে আজকের পর থেকে আমরা আর কখনো কাউকে ছেড়ে যাব না। আলিফ, আমি তো বুঝতে পারিনি যে তুমি আমাকে এইভাবে আবার গ্রহণ করবে।
তবে আজকে আমি তোমাকে একটা কথা দিচ্ছি, বাকি জীবনের শেষ দিন পর্যন্ত আমি আমি কোনো দিন তোমাকে আমি কষ্ট দিব না, একটুর জন্য না।